আমি বলছি দেখেন আজকে সংসদে একটা হৃদয় বিতরক ঘটনা ঘটেছেন। ব্যারিস্টার আরমান সাহেব, বাংলাদেশ তাকে চেনে, তিনি দীর্ঘদিন অন্ধকার কারাগারে এবং তিনি আয়নাঘরে ছিলেন এবং তিনি বর্ণনা করছে, আমি দেখছিলাম, আমার চোখে পানি চলে এসেছে। তিনি বলেছিলেন যে ওটা ছিল একটা জীবন্ত কবর, যেখানে তার পুরো গুম লাইফে তিনি সূর্যের আলো দেখেন নাই। সেখান থেকে বের হয়ে এসেছেন এবং তিনি বলতে বলতে কেঁদে দিয়েছেন এবং তিনি সংসদ স্পিকারের মাধ্যমে সরকার দল এবং আইনমন্ত্রীদেরকে আহ্বান জানিয়েছেন যে প্লিজ, আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, আপনারা এই গুমের অধ্যাদেশটা বাতিল করেন না। যদি কোনো প্রয়োজনে যদি কোনো সংশোধন থাকে আপনারা আইন আকারে পাশ করে সংসদে আনেন, আমরা আলাপ আলোচনা করে প্রয়োজনে সংশোধন করি, পরিবর্তন করি। কিন্তু আমি আরমান যেই এক্সপেরিয়েন্সের মধ্য দিয়ে গিয়েছি সেই এক্সপেরিয়েন্স বাংলাদেশের কোনো মানুষকে দিয়েন না। এই সংসদে আরমানের বক্তব্য চলাকালীন ইলিয়াস আলীর বউ ওখানে উপস্থিত ছিলেন এবং বিএনপির যেই গুম খুনের নির্যাতনের কারণে তারেক রহমান 17 বছর দেশে আসতে পারেন নাই, তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছে সংসদে উপস্থিত ছিলেন। সালাউদ্দিন আহমেদের গুমের কথা আমরা জানি, তিনি ভারতের শিলংয়ে গুম হিসেবে ছিলেন, তিনি উপস্থিত ছিলেন। এই গুমকৃত মানুষের মধ্যে তিনি কান্না করে বক্তব্যটি দিলেন। আইনমন্ত্রী দাঁড়ালেন, দাঁড়িয়ে তিনি প্রথমে একটু সামান্য সহমর্মিতা প্রকাশ করে তিনি পরের যে বাক্যটি বললেন সেটি খুব ভয়াবহ। তিনি বললেন, এই তারা যে বিষয়গুলো নিয়ে হইচই করছেন এই বিষয়গুলো, তিনি দেখেন একজন মানুষ যিনি তার লাইফ এক্সপিরিয়েন্স বলতে বলতে কেঁদে দিয়েছেন এবং তিনি সেটার পক্ষে আকুতি জানাচ্ছেন এবং তিনি সংশোধনের জন্য প্রস্তুত বিরোধী দলের পক্ষ থেকে। এরকম একটি বক্তব্যকে আপনি হইচই বলেন, এর থেকে লজ্জা, এর থেকে অপমান একজন গুম ফেরতের মানুষের হইতে পারে না। এটা দিয়ে আমরা যেটা বুঝি সেটা আইনমন্ত্রী এটা তো আশ্বস্ত করেছেন যে সামনে গুম আমি না হয় সেই বিচারও তারা প্রতিষ্ঠা করবেন। আশ্বস্ত করার তো দরকার নাই, আপনি আইন করেন, আপনার আশ্বস্ততার থেকে প্রতিষ্ঠান শক্তিশালী হওয়া জরুরি। আইনমন্ত্রী আশ্বস্ত করছেন, তার আশ্বস্ততার জন্য তো আমরা আইন চাই, তার আশ্বস্ততার আলোকে আইন হোক। এখন দেখেন সেকেন্ড যে অংশে আইনমন্ত্রী পরে আবার ব্যাখ্যা করেছেন গুম নিয়ে, যে গুম কমিশনের যেই অধ্যাদেশটা হয়েছে গুম প্রতিরোধে, সেই অধ্যাদেশটার কিছু দুর্বলতা আছে। তিনি কোট আনকোট বলেছেন যে এইটা হইলে গুমের যারা শিকার তারা ন্যায্য বিচারটা পাবেন না, আমরা আরো ভালো আইন করতে চাই। আমার কথা হচ্ছে, আপনি আরো ভালো আইন করতে চান, আপনি নিশ্চয়ই জানেন যে 15টা অধ্যাদেশ সেটা কোট আনকোট ভালো ছিল না বিদায় বিএনপি সেটাকে সংশোধন করে সংসদে প্রস্তাব করেছে। তাহলে গুমেরটা যদি আপনার কোথাও মনে হয় যেখানে শাস্তি 10 বছর আছে, আপনার 50 বছর করা দরকার, মৃত্যুদণ্ড করা দরকার, সেই সংশোধন এনে আপনি আইন মন্ত্রণালয় থেকে অধ্যাদেশে যুক্ত করতে পারতেন। তার মানে এটা স্রেফ এইটার যে একটা নির্দিষ্ট টাইম আছে, যে এই টাইমের মধ্যে যদি আপনি এটা উত্থাপন না করেন এটা ল্যাপস হয়ে যায়, এই টাইম পার করে এটাকে বাতিল করে দেয়া। এবং এখানে কিন্তু আরো একটা ঘটনা আছে, যেমন বাতিল করে দিলে কার লাভ কার ক্ষতি? বাতিল করে দিলে সিম্পলি সরকার দলের লাভ, কারণ এখন তো সরকার দলকে কেউ গুম করবে না, এখন তো সরকার দলের মন্ত্রীরা গুম হবে না। কিন্তু বিএনপি এইখানে যে বড় ভুলটা করছে, বিএনপি এরকম ভাবছিল 96-তে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করলে সম্ভবত বিএনপির লাভ। আসলে আখেরে এইটা কোনো গণতন্ত্র, আমরা বিশ্বাস করি বিএনপি এখন পর্যন্ত গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক দলের এই ধরনের নিপীড়কমূলক আইন এইটা কখনোই আখেরে লাভ হয় না। সেই তত্ত্বাবধায়কের বিতর্ক, এবং যখন 2006-এ যখন বিএনপি বিচারপতির বয়স বাড়িয়ে নিজের তত্ত্বাবধায়ক করার চেষ্টা করেছিল, তখনও মনে করছিল যে আমার বিচারপতি থাকবে। ভাই, ক্ষমতা তো চিরস্থায়ী না। এই গুম কমিশনের বিরুদ্ধে তারেক রহমান যে আজকে একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে, তারেক রহমান নিজে বলেছে যে আমরা মানবাধিকার এবং গুমের পক্ষে জাতিসংঘে সিগনেচার করব, আমরা এর বিরুদ্ধে আইন করব। সেই স্ট্যাটাস নিয়ে মানুষ হাসছেন যে তারেক রহমান জানেন নাকি এই কথা বলছেন। অর্থাৎ যেই ক্ষমতার পালা বদলে যেই নিপীড়নের শিকার হয়েছেন, যেই অস্ত্র দ্বারা আপনার মাথা কাটা হয়েছে, সেই অস্ত্র এখন আপনি সাইন দিচ্ছেন, আপনি ধার দিচ্ছেন, এটা আসলে খুব লজ্জাজনক।